প্রিয় লার্নার্সরা, তোমরা ক্লাস করছো দীর্ঘদিন, আশা করি ভালো আছো। অনেক দিন বাদে আবার তোমাদের সাথে দেখা হলো। ক্লাস সংক্রান্ত আশা করি বর্তমানে আর তোমাদের খুব বেশি প্রবলেম নেই। বিশেষত ক্লাস 12-এ অনেকটাই কমপ্লিট করে ফেলেছি, অল্প কিছুটা বাকি আছে। আর ক্লাস 11-এও বেশ কিছু ক্লাস হয়ে গেছে, তোমাদের ক্ষেত্রে অল্প কিছুটা বাকি আছে। কারণ আমরা এমন শুনছি যে হয়তো 11-এর সিলেবাসটা একটু কমে যেতে পারে, যেহেতু প্যান্ডেমিক সিচুয়েশান চলছে। সেক্ষেত্রে কতটা কমে যাচ্ছে বা কী হচ্ছে আমরা যেহেতু জানতে পারছি না, যেমন ছিল ওই জন্য তেমনভাবেই আমরা চলছি। টেক্সটের সাথে সাথে গ্রামার ক্লাস তোমাদের চলছিল। গ্রামারে আমরা 2টি পার্ট শেষ করেছিলাম, ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ। যদিও ভয়েস চেঞ্জ এবং ন্যারেশন চেঞ্জ একটু শেষের দিকে করালে ভালো হতো, তবুও আমরা প্রথম থেকে শুরু করেছিলাম এটা ভেবেই তোমরা 11-12 স্টুডেন্ট, প্রাথমিক যে গ্রামারগুলো সেগুলো তোমরা জানো, এটা ভেবেই আমরা শুরু করেছিলাম। তোমাদের গ্রামারের যে সিলেবাস আছে আমি বলেছিলাম মোটামুটি কী সিলেবাস ছিল একটু মনে করো। 10 নম্বরে তো গ্রামার থাকে, সবই টেক্সচুয়াল গ্রামার। প্রথম আই থিঙ্ক আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন ছিল। আর্টিকেল প্রিপোজিশনে তোমাদের 3 নাম্বার ছিল। তারপরে এরর কারেকশন, এরর কারেকশানে ছিল 1 নাম্বার, আর ট্রান্সফরমেশনে ছিল 6। ট্রান্সফরমেশন ছিল 6, এই তো টোটাল 10। তো ট্রান্সফরমেশনের মধ্যে একটা পার্ট ভয়েস চেঞ্জ, একটা বৃহত্তর পার্ট, আর এনসি ন্যারেশন চেঞ্জ 1 এই আমরা মোটামুটি 2 নাম্বার শিখেছি এর মধ্যে। তো এর মধ্যে এই 2 বাদ গেল, থাকছে 8। 8-এর মধ্যে আর্টিকেল এবং প্রিপোজিশনে 3 আছে, তাহলে 3 আর 2 5 হয়ে যাবে যদি আমরা আর্টিকেল এবং প্রিপোজিশনটা শিখি। আমরা আর্টিকেল এবং প্রিপোজিশন ছোটোবেলা থেকেই পড়ে আসছি একদম। যখন আমরা লেটার অ্যালফাবেট থেকে শুরু করে আমরা সেন্টেন্স শিখেছিলাম, তারপর পরেই কিন্তু আমরা আর্টিকেল প্রিপোজিশন, বা সেন্টেন্সের আগেই আমরা আর্টিকেল জিনিসটা জেনেছি, প্রিপোজিশনটা তারপরে যখন পার্টস অফ স্পিচ শিখেছি তখন আমরা জেনেছি। আজকে একটু প্রাথমিক ধারণা দেওয়া যাক আর্টিকেল এবং প্রিপোজিশন সম্পর্কে। তোমাদের 3 মার্কস আছে 11-12-এর বর্তমান যে সিলেবাস সিস্টেম আছে সেখানে 3 মার্কস আছে আর্টিকেল এবং প্রিপোজিশন। আমি একটু আর্টিকেল দ্রুত যাব আর প্রিপোজিশনটা একটু ধীরে ধীরে যাব। আর একটা কথা মাথায় রাখো, এই যে চ্যাপ্টারটা আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন খুবই ইম্পর্ট্যান্ট। তোমরা বলতে পারো স্যার কেন ইম্পর্ট্যান্ট, অন্য চ্যাপ্টার কি ইম্পর্ট্যান্ট নয়? অবশ্যই অন্য চ্যাপ্টার ইম্পর্ট্যান্ট। তো তার অন্য যে চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট আছে তার মধ্যেই আর্টিকেল এবং প্রিপোজিশন ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার। এর কারণ আছে, জব রিলেটেড যত পরীক্ষা আছে না, প্রত্যেকটা পরীক্ষায় এই আর্টিকেল প্রিপোজিশন থাকে, বড় বড় পরীক্ষাতেও থাকে। সুতরাং আমরা যদি এখন একটু ভালো করে শিখে নিতে পারি, আমাদের ভবিষ্যৎ যে এক্সামগুলো আছে সেখানে অনেক সুবিধা হবে। সো আমরা যদিও জানি আর্টিকেল প্রিপোজিশন সম্পর্কে, তবুও আমরা ওয়ান মোর টাইম উই লার্ন, বা আমরা একটু কি বলবো, জাবর কাটা বলে আর কি, আমরা একটু স্মরণ করতে পারি আর্টিকেল কী জিনিস, প্রিপোজিশন কী জিনিস। তোমরা সবাই জানো, নূতন কিছু নয়, পুরাতন জিনিস একটু নূতনভাবে জানা বা সেই পুরাতনভাবেই জানা। চলো চালু করি বা শুরু করি আর্টিকেল। প্রথম টপিক থাক আমাদের আজকের আর্টিকেল। খুব বাচ্চাদের ক্লাস মনে হচ্ছে, কিন্তু মন দিয়ে দেখবে।
মন দিয়ে ক্লাসটা করবে। আর্টিকেল কি জিনিস? আর্টিকেল হচ্ছে আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল কি জিনিস? আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এক ধরনের অ্যাডজেক্টিভ যেটা কি করে নাউন বা প্রোনাউন, বিশেষত নাউনের আগে বসে। সেটা নির্দিষ্ট না অনির্দিষ্ট, ডিফিনাইট না ইনডিফিনাইট, এটা বোঝায়। তাহলে আর্টিকেল কি বললাম? আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, যেটা কি করে যার আগে বসছে, নাউন বা প্রোনাউনের আগে বসে, নাউন বা প্রোনাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা বোঝায়। তাহলে অ্যাডজেক্টিভের মতো কাজ করে। আমরা জানি পার্টস অফ স্পিচের যে ভাগগুলো আছে তার মধ্যে একটা ভাগ আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভটা একটু বলি আগে, বললে আর্টিকেল আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, এক ধরনের অ্যাডজেক্টিভ আমি লিখলাম, মনে প্রশ্ন আসে স্যার অ্যাডজেক্টিভ আবার কী করে হচ্ছে আর্টিকেল? একটুখানি বোঝো অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা কী ছিল। এই যে পার্টস অফ স্পিচ, আমরা পার্টস অফ স্পিচ শিখে এসেছি। আমরা যদি বলি বলতো পার্টস অফ স্পিচ কী জিনিস, একদম মুখস্থ বলে দিই স্যার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, একদম মুখস্থ বলে দিই। কিন্তু অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচটা কী জিনিস আমরা সেটা কিন্তু না ভেবেই করি। দেখো ইংরেজি এমনই একটা সাবজেক্ট, গ্রামার, ইংরেজি গ্রামার এমনই একটা বিষয় যে এর ওয়ার্ডের মধ্যেই না অ্যান্সার লুকিয়ে থাকে। দেখো আমাকে আগে বুঝতে হবে যে পার্টস অফ স্পিচ মানে কি। এই দেখো, এই যে আমাকে ভাঙতে হবে ওয়ার্ডটা, এখানে কি আছে? পার্ট, এর সাথে কি করেছে? যোগ করেছে এস। পার্ট মানে কি? পার্ট মানে হচ্ছে অংশ। তাহলে পিআরটি পার্ট, পার্ট মানে হচ্ছে অংশ। তাহলে পার্টস মানে কি? PARTS, প্লুরাল করছে, তাহলে অংশগুলি, এস যোগ করে প্লুরাল করছে, অংশগুলি। অংশগুলি। অফ শব্দের অর্থ হচ্ছে এর। স্পিচ মানে বক্তব্য বা কথা বলা বা একটা বাক্য। স্পিচ মানে বক্তব্য বা কথা বলা বা একটা বাক্য। তাহলে কি? একটা বাক্যের বা একটা বক্তব্যের অংশগুলি, বিভিন্ন অংশ। যেমন আমি একটা উদাহরণ দেই, কি উদাহরণ দিলাম? রাম ইজ এ গুড বয়। দেখো অনেকটা ওয়ার্ড আছে এর মধ্যে, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড, একটা ওয়ার্ড, এই একটা ওয়ার্ড। নিশ্চয়ই আমরা ওয়ার্ডের ডেফিনেশন মনে আছে, কতগুলি লেটার, এক বা একাধিক লেটার যখন পাশাপাশি বসে একটা মিনিং চলে আসে, মনের ভাব প্রকাশ করে, তবেই ওয়ার্ড হয়। মনের ভাব প্রকাশ না করলে কিন্তু ওয়ার্ড হয় না। একটা লেটারও একটা ওয়ার্ড হতে পারে। যেমন এ মানে একটি, এর একটা সম্পূর্ণ মানে আছে। এ যেমন একটা লেটার, এ তেমন একটা ওয়ার্ড। অ্যান মানেও একটি, অ্যান যেমন একটা লেটার, দুটো লেটার, আবার একটা ওয়ার্ডও বটে। তো দেখো এই যে আমি একটা বাক্য লিখেছি, রাম ইজ আ গুড বয়, এর মধ্যে না বিভিন্ন অংশ আছে, একটা একটা ওয়ার্ডে একটা নাম আছে। রাম নাম, নাউন, ইজ অক্সিলিয়ারি ভার্ব, ভার্ব, এটা কি? এটা হচ্ছে আর্টিকেল, এটা আর্টিকেল বা আমরা একে অ্যাডজেক্টিভ রূপে বলতে পারি। গুড অ্যাডজেক্টিভ বলতে পারি, বয় নাউন। দেখো নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ, নাউন। এই যে পার্টস অফ স্পিচের বিভিন্ন পার্ট মিলে একটা সেন্টেন্স তৈরি হলো, তাই নাম হলো পার্টস। পার্টস মানে অংশ, স্পিচ মানে বক্তব্য বা কথা, কথা বলার বিভিন্ন অংশ। একটা অংশ, একটা অংশ, একটা অংশ, একটা অংশ, এখানে 4টে অংশে আছে, এটাকে নাম দেওয়া আছে পার্টস অফ স্পিচ। সেই পার্টস অফ স্পিচের একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। থার্ড পার্ট হিসেবে আমরা জানি পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ পার্ট অ্যাডজেক্টিভ। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভের ডেফিনেশনটা কি? অ্যাডজেক্টিভ হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেটা নাউন বা প্রোনাউনের পূর্বে বসে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, ভালোভাবে বোঝায়। মডিফাই করা মানে আরও ভালোভাবে বোঝায়। যেমন আমি একটা সেন্টেন্স লিখছি, একটু আগে যেটা লিখেছিলাম, রাম ইজ আ বয়। রাম একটা ছেলে। আমি পরের বাক্য লিখছি, রাম ইজ আ
গুড বয়। তাহলে দেখো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন টু সেন্টেন্সেস। রাম ইজ আ বয়, রাম একটা ছেলে। রাম ইজ আ গুড বয়, রাম একটা ভালো ছেলে। একটা শব্দ এখানে এক্সট্রা ইউজ করলাম, গুড। কার আগে বসলাম? বয়ের আগে। বয় মানে ছেলে, তাহলে নামবাচক, সুতরাং এটা নাউন। কার আগে বসলো? নাউনের আগে। কি বসলো? গুড। আগে বাক্য ছিল রাম একটা ছেলে, আর দ্বিতীয় বাক্য রাম ইজ আ গুড বয়, রাম কেমন ছেলে? রাম একটা ভালো ছেলে। তাহলে এই যে নাউন, এই নাউনকে ভালোভাবে বোঝালো, নাউনের দোষ গুণ অবস্থা পরিবর্তন বোঝালো এই শব্দটা। যে শব্দ নাউনের দোষ গুণ অবস্থা পরিবর্তন প্রভৃতি বোঝায় বা বোঝাতে ব্যবহার করা হয় সেই শব্দটাকে অ্যাডজেক্টিভ বলে, সেটা নাউন বা প্রোনাউনের আগে বসে। এবার দেখো, তাহলে আমরা অ্যাডজেক্টিভ বুঝে নিলাম। তাহলে আর্টিকেলকে আমি বললাম আ কাইন্ড অফ অ্যাডজেক্টিভ। আর্টিকেল হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, যেটা নাউনটি নির্দিষ্ট না অনির্দিষ্ট, মাথায় রাখতে হবে, ডেফিনাইট না ইনডেফিনাইট, এটা বোঝাতে ব্যবহার করা হয়। দেখো চলো দুটো উদাহরণ দেই। একটা হচ্ছে এটাই লিখলাম, রাম ইজ আ গুড বয়। দেখো তো এই বাক্যের মধ্যে এ শব্দটা, রাম হয় একটি, কটা? একটি। বয়, বয়টা তো নাউন, নাউনের আগে বসেছে, নাউনের আগে বসেছে, বসে নাউনকে কিন্তু মডিফাই করছে, মডিফাই করছে না, নাউনের দোষ গুণ অবস্থা পরিবর্তন, এখানে নাউন সংখ্যা বোঝাচ্ছে এখানে। রাম ইজ আ বয়, রাম হয় একটি ছেলেরা। বয় মানে ছেলেটা তো নাউন, নাউনের আগে বসে, ঘুরতে অ্যাডজেক্টিভ আমি আগেই বলেছি, তাহলে এটা একটা প্রমাণ হলো কি এটা একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই অ্যাডজেক্টিভগুলো কী করে? আর্টিকেলগুলো যে নাউন সম্পর্কে বলছে সেই নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট এটা বোঝাচ্ছে। রাম ইজ আ বয়, রাম হয় একটি ভালো ছেলে, একটি ভালো ছেলে রাম, তার মানে কি আরও ছেলে আছে, ভালো ছেলে আছে, তাহলে এটা অনির্দিষ্ট হয়ে গেল। কিন্তু যদি দি ব্যবহার করতাম, দি সান ইজ হট, দেখো এটাও আর্টিকেল, আমরা জানি এই অ্যান এবং দি তিনটে আর্টিকেল, আমি একটু পরেই আসছি। দেখো সানের আগে, সানটা তো নাউন, নাউনের আগে কী বসলাম? দি বসলাম, বসিয়ে এটা নির্দিষ্ট না অনির্দিষ্ট করে দিলাম, দি সান ইজ হট, সান হয় বেশ গরম, তাই নাউনকে মডিফাই করলো। এই জন্য বলা হচ্ছে আর্টিকেল হচ্ছে কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, সেটা নাউনটা নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝায়। সান তো নির্দিষ্ট, তার আগে ওই জন্য দি বসলো, আর বয় এখানে নির্দিষ্ট করলাম না অনির্দিষ্ট, তার আগে এ বসলো। তাহলে বোঝা গেল আর্টিকেল হলো একটা কাইন্ড অফ অ্যাডজেক্টিভ, যেটা নাউন বা প্রোনাউনের আগে বসে তাদেরকে নির্দিষ্ট না অনির্দিষ্ট সেটা বোঝায়। তাহলে এটা চলে গেল আর্টিকেল। এবার চলে আসি আমরা ক্লাসিফিকেশন অফ আর্টিকেলস। আর্টিকেলসের ক্লাসিফিকেশনে যাই। ক্লাসিফিকেশন, আর্টিকেলস, এটা আবার কি জিনিস? আর্টিকেলসের ধরন। আর্টিকেলসকে আমরা একটু আগেই বলছিলাম দুটি ভাগে ভাগ করি। কটি ভাগে? দুটি ভাগে। একটা হচ্ছে ইনডিফিনাইট, ইনডিফিনাইট আর্টিকেল, আর পরের ভাগটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল, ইনডিফিনাইট আর্টিকেল, ডেফিনাইট আর্টিকেল। ইনডিফিনাইট শব্দ হচ্ছে অনির্দিষ্ট, অনির্দিষ্ট, আর ডেফিনাইট হচ্ছে নির্দিষ্ট।
অনির্দিষ্ট আর নির্দিষ্ট। এই অনির্দিষ্ট আর্টিকেল দুটি আছে, এ আর অ্যান। আর নির্দিষ্ট কটা আছে? একটি আছে, সেটা হচ্ছে দি। আমরা সবাই ছোটোবেলা থেকেই এ, অ্যান এবং দি এর ব্যবহার শিখেছি। এ, অ্যান এবং দি এর ব্যবহার শিখেছি। নতুন করে বলার অবকাশ আমার নেই, আমি জাস্ট 5 মিনিটে তোমাদেরকে একটু জাস্ট মনে করিয়ে দিচ্ছি, কারণ আমরা সবাই জানি এ, অ্যান এবং দি কোথায় ব্যবহার করতে হবে, আমরা সবাই জানি। তবুও একটুখানি জাস্ট স্মরণ করার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য জাস্ট 5 মিনিট আমি তোমাদেরকে এ, অ্যান এবং দি এর ব্যবহার মুখে মুখে বলে দিচ্ছি, লিখছি না, যেটা প্রয়োজন হবে সেটা লিখব। তোমরা খাতায় লিখে রাখো, কারণ ক্লাস 10-এর খাতা কোথায় রেখেছো জানি না, বাচ্চাবেলার খাতা খুঁজে পাবে কিনা সেটাও জানি না, সেক্ষেত্রে তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে বা বর্তমানেও লাগবে। তোমরা একটু খাতায় লিখে, মুখে বলছি। তোমরা হেডিং করো এ এর ব্যবহার, এ এর ব্যবহার বলে হেডিং করো। অর্থাৎ এ কোথায় বসে, এ এর ব্যবহার বলে হেডিং করো। এ এর ব্যবহার বলে হেডিং করো। এ কোথায় বসে? এ কোথায় বসে না, এ হচ্ছে, লেখো কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের আগে, কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দ মানে নাউন, একটু আগেই বলেছি নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের আগে এ বসে। কনসোন্যান্ট দিয়ে শুরু নাউন বা প্রোনাউন আগে এ বসে। তোমরা জানো কনসোন্যান্ট দিয়ে শুরু প্রথম শব্দ কি? বি। বি দিয়ে শব্দ বলো ব্যাট, তাই তো, বল, এক্সেট্রা এক্সেট্রা। তাহলে কনসোন্যান্ট দিয়ে তারপরে কনসোন্যান্ট সি, ক্যাট, ডগ, এক্সেট্রা এক্সেট্রা। আমরা জানি নাউন আছে, এই ভাওয়েল আছে 5টি, আর কনসোন্যান্ট আছে 21টি। ভাওয়েল আছে কটা? 5টি ভাওয়েল আছে, আর 21টি কনসোন্যান্ট আছে। এই 5টি ভাওয়েলের মধ্যে আবার 2টি সেমি ভাওয়েল আছে, সরি 21টি কনসোন্যান্টের মধ্যে আবার 2টি সেমি ভাওয়েল আছে, কনসোন্যান্টের মধ্যে 2টি সেমি ভাওয়েল আছে। তোমরা জানো ডাব্লিউ এবং ওয়াই সেমি ভাওয়েল, আবার কনসোন্যান্ট ডবল শর্তা কাজ করে ওদের। যাই হোক, তো কনসোন্যান্ট দিয়ে শুরু শব্দের আগে কি বসলো? এ বসলো। উদাহরণ লিখে রাখো, এ ক্যাট, এ ডগ, এক্সেট্রা এক্সেট্রা। এবার লেখো ব্যতিক্রমী নিয়ম, হেডিং করো ব্যতিক্রমী নিয়ম। সেটা কি না, এমন কিছু ওয়ার্ড আছে, এমন কিছু ওয়ার্ড আছে যেগুলি কনসোন্যান্ট দিয়ে শুরু,